হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আজকে ভেক্টর শুরু করছি আমি। ভেক্টরের ওয়ান শট ভিডিও। দেখো, ভেক্টর খুব বেসিক জিনিস, যেটা তোমরা ক্লাস 11-এ পড়েছো। তো ভেক্টরের যে খুব বেসিক জিনিস যেগুলো, সেগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না, যেমন ভেক্টর কাকে বলে বা কয়েকটা স্পেশাল ভেক্টর সম্পর্কে। আশা করি তোমরা ওগুলো জানো। যেহেতু এটা ওয়ান শট ভিডিও হচ্ছে, ভেক্টর রিভিশন হচ্ছে, তো ওই জিনিসগুলো না বলে যেগুলো দরকারি, সত্যি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, ওই জিনিসগুলো আলোচনা করছি, যাতে ভিডিওটাও ছোটো হয়, কম্প্যাক্ট হয় আর তোমাদের দেখতেও সুবিধা হয়। ঠিক আছে? তো তোমরা তো জানোই যে ভেক্টর কী জিনিস আর স্কেলার কী জিনিস। যার ডিরেকশন অ্যান্ড ভ্যালু দুটোই আছে ওটা ভেক্টর হবে, আদারওয়াইজ যার শুধু ভ্যালু আছে ডিরেকশন নেই ওটা স্কেলার। এগুলো তো তোমরা জানোই, অসুবিধা নেই। তো এখানে ভেক্টর সম্পর্কে দু একটা জিনিস বলার আমার প্রয়োজন আছে, যেটা হচ্ছে জিরো ভেক্টর। এটা একটু বলে নিই। তো জিরো ভেক্টর, জিরো ভেক্টর মানে কি? যেই ভেক্টরটার মানটা জিরো। দেখো, যাদের মান নেই, শুধু দিক আছে, ওরা তো ভেক্টর। কিন্তু যদি মানটা জিরো হয়ে যায় কোনো ভেক্টরের, তার মানে আমরা বলতে পারি যে মান নেই ওটার। জিরো মান মানে কি? মান নেই। কিন্তু মান নেই না, এখানে এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে জিরো। ওর ভ্যালুটা হচ্ছে জিরো, কিন্তু ওর ডাইরেকশনটা আছে। তাহলে ওর ডাইরেকশনটা আছে, বাট ভ্যালুটা হচ্ছে জিরো। কথাটা হচ্ছে কেন আমরা এই জিরো ভেক্টরটা ইউজ করব? কারণ হচ্ছে, দেখো, যখন সাপোজ একটা ভেক্টর নিলাম, স্কেলারের সঙ্গে স্কেলার যদি যোগ করি, সাপোজ 5-এর সঙ্গে 3 যোগ করছি, 8 হয়ে গেল। ঠিক আছে? স্কেলার কোয়ান্টিটি এইভাবে যোগ করা যায়। ভেক্টরের সঙ্গে যদি ভেক্টর যোগ বা বিয়োগ করা যায়, তাহলে কিন্তু আলটিমেটলি একটা ভেক্টরই পাবো। ঠিক আছে? দেখো, যেরকম একটা 5 ভেক্টর ছিল, বা একটা এ ভেক্টর নাও, একটা এ ভেক্টর ছিল আর একটা এ ভেক্টর, এদের যদি বিয়োগ করে দেওয়া যায় তাহলে আসবে জিরো। কিন্তু জিরো নয়, এটা জিরো ভেক্টর। কেন? কারণ ভেক্টরের সঙ্গে ভেক্টরের যোগ বা বিয়োগ যদি কিছু করা যায়, যোগ বা বিয়োগের কথাই বলছি আমি, তাহলে আলটিমেটলি একটা ভেক্টর আছে, যেটা আলটিমেটলি একটা মেথড, একটা নিয়ম। তো এখানে জিরো লেখা যাবে না, জিরো ভেক্টর লিখতে হবে। এইরকম টাইপের এই সমীকরণ জাতীয় কোনো জিনিসকে ঠিক করার জন্য, ডিরেকশন দেখানোর জন্য, শুধু ডিরেকশন বোঝানোর জন্য, তাহলে কিন্তু আলটিমেটলি এই জিরো ভেক্টরটা ইউজ করা হয়। আরেকটা যেটা জিনিস বলা প্রয়োজন তোমাদের, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ইউনিট বা একক ভেক্টর কী জিনিস? ইউনিট বা একক ভেক্টর, সাপোজ কোনো একটা ভেক্টর দেওয়া আছে, যে কিছু একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটাকে এর মড ভ্যালু দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটাকে বলা হয় ইউনিট ভেক্টর। এবার মড ভ্যালু কি, সেটা আমি আসি। সাপোজ একটা এ ভেক্টর আছে, যেটাকে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে দ্বারা লেখা হয়। এবার তোমরা জানো ভেক্টর এইভাবে লেখা হয়, আই জে কে কম্পোনেন্ট দিয়ে। আর আই জে কে তো আশা করি জানো তোমরা, আই হচ্ছে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, যে ওয়াই অক্ষ বরাবর, আর কে হচ্ছে জেড অক্ষ বরাবর বোঝানোর জন্য ইউজ করা হয়। ভেক্টরকে আমরা আরও একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এক্স ওয়াই জেডও লিখতে পারি। এইটা লেখা আর এইটা লেখা ব্যাপারটা একই। তো সাপোজ এ একটা ভেক্টর আছে, যেই ভেক্টরটা হচ্ছে এই টাইপের, তাহলে এর মড এ মানে হচ্ছে √(x² + y² + z²। ঠিক আছে? এবার খেয়াল করো একটু, যে বললাম ইউনিট ভেক্টর, একক ভেক্টর যেটা, বা একক ভেক্টর। একক ভেক্টরটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে যদি ওর মড ভ্যালু দিয়ে ভাগ করে দিই, তাহলে যা পাওয়া যায় সেটাকে বলা হয়, এটা আলটিমেটলি ভেক্টরই পাওয়া যাবে। তাহলে আর সবসময় এই যে মড পাওয়া যায়, এটা সবসময় কিন্তু একটা স্কেলার পাওয়া যায়। তাহলে স্কেলার পাওয়া যাবে, ভেক্টরের মড ভ্যালু সবসময় একটা স্কেলার। আচ্ছা, তো ইউনিট ভেক্টরটা কি বললাম এখনই, যে কোনো একটা ভেক্টরকে যদি ওর মড ভ্যালু দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা যেটা পাওয়া যাবে সেটা একটা ভেক্টর হয়। সেই ভেক্টরের মান সবসময় এক হয়, এবং দিকটা হয় অরিজিনাল যে ভেক্টর ছিল, এই যে ভেক্টর ছিল সেই ভেক্টরের দিকেই। ঠিক আছে? দিক এর দিকে, কিন্তু এর যে ভ্যালু সেটা হচ্ছে জিরো। জিরো ভেক্টরটা কী ছিল? জিরো ভেক্টরের দিক ছিল, এবং যে মান ছিল সেটা হচ্ছে জিরো। ইউনিট ভেক্টরের মান কত? 1, আর এর দিক কোন এ, মানে অরিজিনাল যে ভেক্টরের যার সাপেক্ষে ইউনিট ভেক্টরটা বের করছি, বা যার ইউনিট ভেক্টর বের করছি, সেটার কিন্তু আলটিমেটলি কী বলা হচ্ছে, এখানে কোনো একটা ভেক্টর আছে, সাপোজ এই ভেক্টরটা হচ্ছে এই দিক বরাবর ক্রিয়া করছে, এতটা ডিস্টেন্স। এবার এটাকে যদি শুধু ডিস্টেন্সটাকে বোঝাতে যাই, তো ভ্যালুটাকে 1 নেওয়া হয়েছে। এই যে দেখো, ভেক্টরটা হচ্ছে এতটুকু, যার ডিস্টেন্সটা ওটা, সরি ডাইরেকশনটা ওটা। তাহলে দিক বা ডিরেকশন কিন্তু প্রপার রাখে কে? একক ভেক্টর, কিন্তু মানটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে এই যে দুটো জিনিস ছিল, জিরো ভেক্টর আর ইউনিট ভেক্টর, একটু বলার দরকার ছিল, বললাম। বাকি যে জিনিসগুলো আছে আরও, সেই জিনিসগুলো আর বলছি না, কারণ যেহেতু তোমরা ভেক্টর পড়েছো, তাহলে এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের তো আইডিয়া আছে। এই জন্য আর বলে সময় নষ্ট না করে নতুন জিনিসে যাই। যেই জিনিসগুলো পড়তে হবে সেটার নাম, প্রথম জিনিসটা হচ্ছে পজিশন ভেক্টর। যে পজিশন ভেক্টর কী জিনিস, বা বাংলায় যেটাকে বলছে অবস্থান ভেক্টর কী জিনিস। দেখো, যে কোনো একটা ভেক্টর নেই, একটু আগেই বললাম যে ভেক্টর, দেখো ভেক্টরটাকে কীভাবে লেখা যায়। ধরো কোনো একটা আর ভেক্টর আছে, এই আর ভেক্টরটাকে আমি কীভাবে লিখতে পারি?
এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, সাপোজ একটা নাম, এক্স অক্ষ ওয়াই আর জেড অক্ষ বরাবর যতগুলো পয়েন্ট আছে। এইবার ধরো এই ভেক্টরটাকে আরেকটাভাবেও লেখা যায়, এক্স কমা ওয়াই কমা জেড এইভাবেও লেখা যায়। এবার ভেক্টর কি নির্দেশ করতে পারে আলটিমেটলি? ভেক্টর নির্দেশ করতে পারে কোনো বিন্দু, অথবা ভেক্টর নির্দেশ করতে পারে কোনো একটা সরলরেখা টাইপের, যখন আমরা ম্যাথমেটিক্সে পড়বো। ফিজিক্সে যখন পড়েছো সেটা ভুলে যাও, এখন ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো ভেক্টরে জানতে হবে, যেরকম ভেক্টরের যোগ কী করা হয়, কেন আসলো, এই জিনিসগুলো জানতে হবে, যেটা অবশ্যই ডিটেল ভিডিও আমি যদি কোনো দিন বানাই, এই বছর তো আর হচ্ছে না হয়তো, তখন আমি আরও ডিটেলে আলোচনা করবো। এখন এখানে যেহেতু ওয়ান-শট ভিডিও, তো জাস্ট এটুকুই নিয়ে আলোচনা হবে। তো আর ভেক্টরকে এইভাবে, যে কোনো একটা ভেক্টরকে এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। সাপোজ ধরো একটা ভেক্টর হচ্ছে ভেক্টরটা ধরো এ নাম দিলাম, এটা হচ্ছে 3i প্লাস 4j প্লাস 5k। এবার এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমি এইভাবেও কিন্তু লিখতে পারি, 3, 4, 5, এটাকে কোঅর্ডিনেট ফর্ম বলে, কোঅর্ডিনেট, স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক আকার দিয়ে কি নির্ণয় করা যেতে পারে? এই স্থানাঙ্ক আকার দিয়ে নির্ণয় তো অনেক কিছু করা যায়, তবে সাধারণত এই স্থানাঙ্ক আকার দিয়ে কোনো একটা পয়েন্টকে নির্ণয় করা হয়। আর যখন ডিরেকশন, মানে যখন কিছু একটা দূরত্ব বা কোনো একটা বাহু, কোনো চতুর্ভুজের বাহু, ত্রিভুজের বাহু এটসেট্রা, কোনো সরল রেখা টাইপের কিছু নির্ণয় করা হবে, তখন নর্মালি এটা লেখা হয়, ঠিক আছে? তবে ভেক্টর দুটো জিনিসই নির্ণয় করতে পারে, কোনো পয়েন্ট অথবা কোনো স্ট্রেট লাইন, এনিথিং। আচ্ছা, এবার যেটা বলছিলাম, অবস্থান ভেক্টর কী জিনিস? অবস্থান ভেক্টর মানে ধরো কোনো একটা ভেক্টর আছে, দেখো এই পজিশন, ধরো এটা হচ্ছে, আচ্ছা আমি সাপোজ ধরো এটা এক্স অক্ষ, ধরো এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। কোনো একটা ভেক্টর আছে, এই একটা ধরো পয়েন্ট আছে যার নাম হচ্ছে পি, ঠিক আছে? পি পয়েন্টটা হচ্ছে কত, এক্স কমা ওয়াই কমা জেড দূরে অবস্থিত। এবার অবস্থান ভেক্টর আছে যার সাপেক্ষে আমি মেজারমেন্ট করছি, কার সাপেক্ষে? সাপোজ ধরো এই পয়েন্টের সাপেক্ষে আমি মেজারমেন্ট করছি, এই পয়েন্টটা হচ্ছে আমার মূল বিন্দু ধরো। তাহলে আমি যদি এই ওপিটা নির্ণয় করি, এই যে ও থেকে পি পর্যন্ত ব্যাপারটা, কোনো একটা সরল রেখা যদি নির্ণয় করি, তাহলে ওপি যদি নির্ণয় করি, তাহলে লিখতে হবে পি এর অবস্থান ভেক্টর ভেক্টর মাইনাস ও এর অবস্থান ভেক্টর। তাহলে এই অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টর মানে আমরা আপাতত বলতে পারি যে কোনো একটা পয়েন্ট, দেখো ভেক্টর কি নির্ণয় করতে পারে, একটা পয়েন্টও নির্ণয় করতে পারে, অথবা কোনো সরলরেখাও নির্ণয় করতে পারে। তাহলে এই যে পয়েন্টটা যে স্থানাঙ্ক হিসাবে লেখা হয়েছে, সেটা হচ্ছে ওর অবস্থান ভেক্টর, ঠিক আছে? সেটা হচ্ছে ও বিন্দুর ক্ষেত্রে। দেখো এবার যদি এই অবস্থান ভেক্টর থেকে আমি একটা কোনো সরলরেখা, দেখো ও এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, যেটা হচ্ছে 0,0,0, আর এটা সবসময় কি দেখে নির্ণয় করা হয়? যে কোনো অরিজিন থেকে বা মূল বিন্দু থেকে নির্ণয় করা। এটা 0,0,0 হবে, এটা নিশ্চিত না, অন্য কিছু হতে পারে, অসুবিধা নেই। যেই জায়গা থেকে মেজারমেন্ট শুরু করবো, সেই জায়গা থেকে মেজারমেন্টে কত হয়েছে সেটা। এবার আমরা যদি এখান থেকে আমরা এসে চাই, সাপোজ ধরো এই যে ও থেকে পি পর্যন্ত এই যে বাহুটা আছে, এই বাহুটাকে চাচ্ছি, এটা একটা সরলরেখা, স্ট্রেট লাইন। আমরা ও এর পজিশন ভেক্টর জানি, যেটা 0,0,0, আর পি এর পজিশন ভেক্টর জানি, যেটা এক্স, ওয়াই, জেড। যদি ও পি বের করতে যাই, তাহলে আমাদের কী করতে হবে? এই যে পি এর পজিশন ভেক্টর মাইনাস ও এর পজিশন ভেক্টর। তাহলে এটাকে কী করে লেখা যেতে পারে? এটাকে এক্স, এই যে এরকম লেখা যেতে পারে, এই যে, অথবা এরকমও লেখা যেতে পারে এক্স আই ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এভাবে লেখা যেতে পারে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে মাইনাস, এটা 0,0,0 হবে, পরের লাইনে এটাই হবে, অসুবিধা নেই। সেম টাইপ ধরো একটা এ ভেক্টর আছে আর একটা বি ভেক্টর আছে। একটা ধরো এ ভেক্টর আছে, এই পয়েন্টটাকে আমি এ বলছি, এ, যার পজিশন ভেক্টর সাপোজ a1, a2, a3, আর বি আছে যার পজিশন ভেক্টর সাপোজ b1, b2, b3। তাহলে এর যদি আমি অবস্থান এর অবস্থান ভেক্টর, এটা বি এর অবস্থান ভেক্টর, তাহলে আমি যদি এ বি সরল রেখা চাই, তাহলে এ বি সরল রেখার জন্য আমার কী করতে হবে? এই যে ভেক্টরটা আসবে এ বি সরল রেখার, বি এর অবস্থান ভেক্টর, বি এর পজিশন ভেক্টর মাইনাস এ এর পজিশন ভেক্টর, আমি শর্টকাট লিখে দিলাম, তো এটা বিয়োগ করলে বেরিয়ে যাবে। আচ্ছা, এটা মানে পজিশন ভেক্টর কত, এরকম করেও লিখতে পারো, আমি জাস্ট আই জেকে দিয়ে লিখছি, প্লাস b2j প্লাস b3k মাইনাস এইটা a1i মাইনাস a2j, এভাবে লিখি a2j প্লাস a3k। এটাকে একটু পরের লাইনে ঠিক করে লিখতে পারো, b1 মাইনাস a1 ইন্টু আই প্লাস b2 মাইনাস a2 ইন্টু জে প্লাস b3 মাইনাস a3 ইন্টু কে। ব্যাস, প্রথম চ্যাপ্টারে যে তোমাদের বিভিন্ন প্রমাণগুলো দেওয়া আছে, সেই প্রমাণে কিন্তু এইরকম টাইপের যে কোনো পয়েন্ট থেকে নিয়ে যে কোনো সরল রেখা সেটা বের করার কিন্তু বিভিন্ন রকমের কনসেপ্ট আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
সিম্পল জিনিস আছে, অসুবিধা নেই। এবার আসছি যে দুটো ভেক্টর আছে সেই দুটো ভেক্টরকে সমান্তরাল ভেক্টর কখন বলবো, ইম্পর্টেন্ট আলোচনা। সাপোজ ধরো একটা এ ভেক্টর আছে যেটা হচ্ছে 2i + 3j + 4k, আরেকটা ভেক্টর আছে বি যেটা হচ্ছে সাপোজ কত 10i + 15j + 20k। এই দুটো ভেক্টরকে সমান্তরাল কখন বলবো, এইটার জন্য দেখতে হবে যে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের কোনো কিছু গুণফল মানে স্কেলার সংখ্যার গুণফল আকারে লেখা যাচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা বলবো অবশ্যই যে এই যে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। তো এখানে পরিষ্কার তোমরা বুঝতে পারবে, এখানে যদি 5 কমন নাও তাহলে হচ্ছে 2i + 3j + 4k। তাহলে এই যে টোটাল পার্টটা এটাকে বলা হয় এ, তাহলে b = 5 × a। তাহলে ব্যাস এইভাবে তাহলে এ এবং বি পরস্পর কী হলো সমান্তরাল। তার মানে দুটো ভেক্টর একটা এ আর একটা বি যদি ভেক্টর হয়, এই দুটো ভেক্টরকে যদি a = ল্যামডা × b ভেক্টর আকারে লেখা যায়, অথবা বি ভেক্টরকে যদি মিউ × a আকারে লেখা যায়, যে কিছু ল্যামডা আর মিউ কি যে কোনো রকমের স্কেলার সংখ্যা, যে কোনো সংখ্যা রিয়েল নাম্বার হতে পারে। তো যে কোনো রিয়েল নাম্বার যদি লেখা যায় তাহলে আমরা বলবো যে অবশ্যই এ এবং বি ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল। আর এই সমান্তরাল নিয়ে অনেক কিন্তু ইসে আছে, মানে অঙ্ক আছে তোমাদের। কিছু একটা যে কিছু দিয়ে দেবে, বলবে এ এবং বি ভেক্টর সমান্তরাল, তাহলে এর ভ্যালু নির্ণয় করো বা ভ্যালু নির্ণয় করো, এরকম টাইপের সামথিং। সাপোজ এখানে তো দিয়ে দিলেও কত পি, বলে দেবে যে এ এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলেই পি এর ভ্যালু কত, তাহলে কী করতে হবে এই টাইপের। সাপোজ এই অঙ্কটাই করছি। তাহলে দুটো ভেক্টর দেওয়া আছে সমান্তরাল, মানে কি এ = ল্যামডা × বি, যেখানে ল্যামডা হচ্ছে একটা সরলরেখা, দুদিকে লিখে দাও 2i + 3j + 4k = ল্যামডা × 10i + 15j + pk। এবার এটাকে যদি আমি আলাদা আলাদা করে লিখি তাহলে কত হচ্ছে 2i + 3j + 4k = 10 ল্যামডা × i প্লাস কত হচ্ছে 15 ল্যামডা × j প্লাস ল্যামডা পি ল্যামডা × k। ঠিক আছে, কম্পোনেন্ট ওয়াইজ যদি তুলনা করি তাহলে তুলনা করলে হচ্ছে 2 = 10 ল্যামডা, 3 = 15 ল্যামডা, আর এখানে 4 = p × ল্যামডা। কম্পোনেন্ট ওয়াইজ তুলনা করে নিলাম। এবার ল্যামডা আর পি দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে ল্যামডার ভ্যালু বের করে নেবো। তাহলে কত হচ্ছে এটা 5, তাহলে ল্যামডা = 1/5। ব্যাস, তাহলে ল্যামডা = 1/5 বলে বসে দেবো। তাহলে 4 = p × 1/5, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 20, p = ব্যাস হয়ে গেল। এই টাইপের যে অঙ্কগুলো আছে প্রথম চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক এই টাইপের আছে, বিশেষ করে সমান্তরাল টাইপের দিয়ে অনেকগুলো অঙ্ক আছে। তো অবশ্যই ভালোভাবে যেন এই কনসেপ্টটা মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর যাই ভেক্টরের যোগ এবং বিয়োগ। প্রথম চ্যাপ্টারে ভেক্টরের অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন মানে যোগ এবং বিয়োগ, এই দুটো জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো যোগ আর বিয়োগে কিছুই নেই, নর্মালি শুধু যোগ বিয়োগ, ভেক্টরের যোগ বিয়োগে তেমন কিছুই নেই। সাপোজ এটাই ধরো এ ভেক্টর, আর কি মুছে দিচ্ছি এগুলো, এটাই ধরো বি ভেক্টর, এটা পুরি লিখে নিলাম, নতুন আর লিখছি না। তো যোগ বিয়োগ তো খুবই সাধারণ, তোমরা হয়তো জানো বেশিরভাগই, যে এ ভেক্টর যদি এটা হয় বি ভেক্টর যদি এটা হয়, যোগ করা মানে সিম্পলি কম্পোনেন্ট ওয়াইজ যোগ করে দেওয়া, এটা প্লাস এটা প্লাস এটা। তাহলে এ প্লাস বি ভেক্টর = কত হয়ে যাবে, যেটা হয় 12i + 18j প্লাস কত হচ্ছে 24k। বিয়োগ করলেও সেম ব্যাপার, বিয়োগ করে দিতে হবে, শুধু যা আসবে দেখা যাবে। এবার যে দুটো জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটাকে বলে কমিউটেটিভ ল আর একটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম। তো মাথায় রাখবে বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম দুটোই কিন্তু ভেক্টরের যোগ মেনে চলে, বিয়োগও মেনে চলে। তো বিনিময় নিয়মটা মেনে চলে, দেখো a + b যদি থাকে কোথাও তাহলে তুমি ইচ্ছা করলে এটা b + a লিখতে পারবে, বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে, এটাকে বলা হয় কমিউটেটিভ ল। তার মানে কোথাও যদি ভেক্টর দেওয়া থাকে দুটো যোগ, তুমি ইচ্ছা করলে এটা সামনে পেছনে করতে পারো, কোনো অসুবিধা নেই। সেম এটা ইসের ক্ষেত্রেও, বিয়োগের ক্ষেত্রেও যদি বিয়োগ থাকে বিয়োগটাও অবশ্যই মেনে চলে, প্লাস কোনো অসুবিধা নেই, কমিউটেটিভ ল মেনে চলবে। সেম পরে যদি এবার একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, a + b + c যদি এরকম থাকে যোগটা, তাহলে প্রথমটা হিসাব করে এটা হবে a + b + c। যোগের ক্ষেত্রে অবশ্যই তুমি ব্র্যাকেট চেঞ্জ করতে পারো, এটার মানে হচ্ছে প্রথম দুটো হিসাব করে তারপর সঙ্গে c যোগ, তারপরের মানে হচ্ছে পরের দুটো যোগ করে তারপর প্রথমটার সঙ্গে যোগ। এটাকে নাম কি, তিনটে যদি ভেক্টর দেওয়া থাকে তাহলে এই টাইপের যে যোগ মানে ব্র্যাকেট চেঞ্জটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে। বিয়োগ এটাকে মানে না, অ্যাসোসিয়েটিভ ল মানে না। যদি বিয়োগ থাকে তাহলে তোমরা চেঞ্জ করলে মুশকিল হবে, সব জায়গায় বিয়োগ যদি করে দাও
একটা উদাহরণ, এটা স্কেলার ক্ষেত্রেও মানে না, তো ভেক্টরের ক্ষেত্রেও মানে না এটা। তো অ্যাসোসিয়েটিভ ল আর কমিউটেটিভ ল দুটো ল আছে, যে এই দুটো ল কিন্তু তোমাদের একটু জেনে রাখা প্রয়োজন। কোনো প্রমাণে হঠাৎ করে চলে আসে, তো এটা কিচ্ছু না, যে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটটা চেঞ্জ করতে পারছো কিনা একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, আর যদি এরকম থাকে ভেক্টর দুটো যোগ বা বিয়োগ থাকে, তো সেগুলোকে সামনে পেছনে লিখতে পারবে কিনা, জাস্ট এই দুটো নিয়েই আলোচনা হচ্ছে, কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ ল। এইবার একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে স্কেলার, স্কেলার গুণফল, স্কেলার মাল্টিপ্লিকেশন। তো স্কেলার গুণফল মানে কি, যে কোনো একটা ভেক্টর ধরো 2i + 3j + 5k এই টাইপের লেখা আছে, এই একটা ভেক্টরকে যে কোনো একটা সংখ্যা দিয়ে, সিম্পল সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে পারো, গুণ করলে প্রত্যেকটার সঙ্গে গুণ করে দিতে হবে, এটাই হচ্ছে স্কেলার গুণফল। তাহলে বাইরে একটা যে কোনো সংখ্যা দিয়ে স্কেলার দিয়ে গুণ করলে করা যাবে, অবশ্যই নর্মাল যেভাবে গুণ হয় সেভাবে হয়ে যাবে, i j k অর সামথিং এগুলো বাদ দিয়ে 25k, ব্যাস। তাহলে এটা হয়ে গেল স্কেলার গুণফল। ততটা জরুরি না, তাও বলছি, ঠিক আছে, স্কেলার গুণফল। এইবার চলে আসি দুই একটা জিনিসের ক্ষেত্রে, যেটা পরের চ্যাপ্টারে আছে, বাট এখানে একটু দেওয়া আছে প্রথম বিষয়ে, যেটাকে বলা হচ্ছে ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিওস, ঠিক আছে, ডিসিএস এবং ডিআরএস, ডিসিএস ও ডিআরএস, দিক অনুপাত এবং দিক এটা কোসাইন, দিক কোসাইন এবং দিক অনুপাত। ব্যাপারটা কি দেখে নেবো, যে কোনো একটা ভেক্টর যদি দেওয়া থাকে r = 2i + 3j + 4k, এই টাইপ যদি দেওয়া থাকে, তাহলে এই যে পার্টগুলো আছে এইটা, এটা এবং এটা, এগুলোকে বলা হবে ওই ভেক্টরটার দিক অনুপাত, ঠিক আছে, ডিআরএস। স্ট্রেট লাইন চ্যাপ্টার এরকম অনেক দেখবে, কোনো একটা সরলরেখা টাইপের দেওয়া আছে, এটা সরলরেখার সমীকরণ প্রকাশ করবে, যদি এটাকে আরেকটু কিছু লেখা যেত, যাই হোক, প্লাস টি ইকুয়ালস টু টি ইন্টু সামথিং লেখা যেত, তো এটা অসুবিধা নেই। যে কোনো একটা মানে এরকম যদি দেওয়া থাকে, তাহলে এই যে আই জে এবং কে এর যে কম্পোনেন্টগুলো আছে, এগুলো কিন্তু ডিআরএস প্রকাশ করে। এবং ডিসিএস হচ্ছে একটু আলাদা জিনিস, সেটা হচ্ছে এখান থেকেই বের করা যায়, যদি r = a i + b j + c k যদি এরকম থাকে, তাহলে এই যে এ বি সি এগুলোকে বলা হচ্ছে ডিআরএস, ডিরেকশন রেশিও মানে দিক অনুপাত। আর এগুলোকেই যদি ডিসিএসে কনভার্ট করতে হয়, তাহলে কিন্তু এইভাবে করতে হবে, যে ডিসিএস মানে আই এর কম্পোনেন্ট বরাবর, জে এর কম্পোনেন্ট এবং কে এর কম্পোনেন্ট বরাবর, এক্স অক্ষ বরাবর বলে এগুলোকে, এক্স অক্ষ বরাবর ডিআরএস, ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর। আমি যদি বলি এক্স অক্ষ বরাবর ডিরেকশন কোসাইন কত, তাহলে সেই ডিরেকশন কোসাইনটা হয়ে যাবে এল, এম এবং এন দিয়ে লেখা হয় এগুলোকে। পরের চ্যাপ্টারে আছে, এই চ্যাপ্টারে একটু জাস্ট খালি মানে ধারণা দেওয়া আছে, ওই জন্য বলছি। কোথেকে আসলো সেটা আসছে আপাতত, মোটামুটি সূত্রটা জেনে রাখো খালি। এখন হবে এ, এই যে এটা বাই √(() স্কোয়ার করে। এই জন্য যে কোনো ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে এটা এক্স অক্ষ বরাবর, কিন্তু এক্স অক্ষ বরাবর যে ডিসিএস সেটাকে এল বলে, ওয়াই অক্ষ বরাবর যেটা ওটাকে এম বলে, অ্যান্ড জেড অক্ষ বরাবর এন, এগুলো কিন্তু বের করতে পারবে। সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তো বি দিয়ে হতো a² + b² + c², অ্যান্ড জেড অক্ষ বরাবর সি দিয়ে হতো √((a² + b² + c², ঠিক আছে। এবার আসলে এই জিনিসগুলোকে ডিসিএস ব্যাপারটা, যেটা ডিসিএস জিনিসগুলোকে, ডিআরএসটা পরে আসছে ডিসিএস। দেখো, যদি এটা এই যে ধরো, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এইটাকে কোনো একটা, যে কোনো একটা ভেক্টর আছে, যেই ভেক্টরটা ধরো এটা এক্স, এটা ওয়াই আর এটা জেড, এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে আছে, ওয়াই অক্ষের সঙ্গে এটাই বিটা কোণ করে আছে, আর জেড অক্ষের সঙ্গে সাপোজ ধরো এইদিকে গামা কোণ করে আছে, ঠিক আছে। তাহলে এদের কসের ভ্যালুগুলোকে, কস ভ্যালু, তার মানে এক্স অক্ষ বরাবর যে আলফা কোণ করে আছে সেটার কস, তার মানে কস আলফা, ওয়াই অক্ষ বরাবর করে আছে ধরো কস বিটা, ওয়াই অক্ষ বরাবর এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর দেখো সেটা হচ্ছে গামা, তার মানে কস গামা। এইগুলো যে ভ্যালুটা আলটিমেটলি কস আলফা, কস বিটা, কস গামা, প্রত্যেকটাই হচ্ছে কিছু না কিছু ভ্যালু। যেরকম সাপোজ ধরো কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে এটা একটা সংখ্যা, ভ্যালু হলো। এই রকমের ভ্যালুগুলোকে, এই যে ভ্যালুগুলো আছে, এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এক্স অক্ষ বরাবর যেটা অ্যাঙ্গেল করেছে তার কসের মানটাকেই বলা হয় এল, ডিরেকশন কোসাইন। ওই জন্যই নামটা কোসাইন, কস দিয়ে আসে, কারণ কসের ফুল ফর্ম হচ্ছে কোসাইন, ডিরেকশন কোসাইন, ঠিক আছে। এইটাকে বলা হয় এম, আর এইটাকে বলা হয় এন, ঠিক আছে, এল এম এন। এবং এটা নিয়ে একটা সূত্র আছে সিম্পল, যেটাকে বলছে L² + M² + N² = 1। ব্যাস, এতটুকু ডিরেকশন কোসাইন সম্পর্কে ছিল, সেটা আশা করি হয়ে গেল তোমাদের। এবার চলে আসি পয়েন্টের স্থানাঙ্ক কী করে বের করব, যদি ভেক্টর জানা থাকে আমার। সাপোজ ধরো এইখানে একটা এ পয়েন্ট আছে, এ ভেক্টর আছে, যার
স্থানাঙ্কটাকে মানে পজিশন ভেক্টরটাকে এ ভেক্টর দিয়ে লেখা হয়েছে। এ ভেক্টর আছে কিছু একটা, আই জে কে দিয়ে কিছু না কিছু আছে, আমি জাস্ট এ ভেক্টর লিখলাম। আর যে বিটা আছে সেটাও আছে কোনো একটা কিছু দিয়ে বি ভেক্টর, এটা ধরো বি পয়েন্ট, এটা বি ভেক্টর দিয়ে লেখা আছে। তাহলে যদি এর মিডল পয়েন্ট বের করি তাহলে মিডল পয়েন্টের ফর্মুলা হয়তো তোমরা সবাই জানো। ধরো মিডল পয়েন্টটাকে এম লিখছি সাপোজ, তাহলে এম এর স্থানাঙ্ক বা এম এর পজিশন ভেক্টরটা কত হয়ে যাবে, এইটা প্লাস এইটা ডিভাইড বাই 2, যা হবে ভেক্টর যা দেওয়া থাকবে তাই হবে। এটা কিছু একটা দেওয়া আছে আইজেকে দিয়ে, এটা কিছু একটা যোগ করতে পারবে, সেটা কিছু এখনই যদি ভাগ করবে ব্যাস যা হবে দাও। এবার যদি এক্স্যাক্ট মিডল পয়েন্টে না হয়, এদিকে এদিকে হয়, তাহলে পয়েন্টটা কি, সেটা হচ্ছে ক্লাস 9-এর যে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি পার্টটা ছিল বা ক্লাস 11-এও ছিল, সেখান থেকে যে ফর্মুলাটা ছিল সেম ফর্মুলা আছে। ধরো এটা মিডল পয়েন্ট না, এটা অন্য কোনো পয়েন্ট, আমি একটু ছবি এদিকে আঁকি। ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এইখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে সাপোজ কত দিব, পি। তাহলে এই পি পয়েন্টের এটা হচ্ছে পজিশন ভেক্টর এ, কিছু একটা ভেক্টর দিয়ে ডিনোট করা আছে, এটাও কিছু একটা ভেক্টর দিয়ে ডিনোট করা আছে, আমাকে এটা বের করতে বলেছে কত। কিন্তু আমি এটা জানি যে এইখানে এই পজিশনটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন, তার মানে m/n অনুপাতে এরা ভাগ হয়েছে। বুঝা গেল বলছে যে m/n অনুপাতে কিন্তু এরা ভাগ হয়েছে। তাহলে এই যে জায়গাটা আছে মানে পি পজিশনটা আছে সেটার স্থানাঙ্ক কত হবে সেটা বের করতে হবে। কী হলো ফর্মুলাটা হবে এইভাবে যে পি এর অবস্থান ভেক্টর তাহলে পি এর অবস্থান ভেক্টরটা কত হবে না, এম, এই যে দেখো এটার সঙ্গে এইদিকে হয়, এই যে এম এর সঙ্গে এটা হয়, এটার সঙ্গে এটা হয়, তাহলে এম বি, এম কি একটা সংখ্যা হবে 5 বা কিছু এনিথিং, এটা ধরো 3, তাহলে জাস্ট গুণ হবে, যে কোন গুণ হবে, স্কেলার গুণ হবে, স্কেলার গুণ তো করা যায় নর্মালি ভেক্টরের সঙ্গে, প্রত্যেকটা কম্পোনেন্টের সঙ্গে গুণ করে দেবো, প্লাস এম বি এন এন এ বাই এম প্লাস এন। ঠিক আছে, ব্যাস এই ভেক্টরটা যেটা, এটা আলটিমেটলি একটা ভেক্টর হবে। দেখো এটা একটা ভেক্টর, একটা ভেক্টর যোগ করলে ভেক্টর, নিচে তো স্কেলার আছে, তো স্কেলার দিয়ে ভেক্টরকে যোগ বা ভাগ করলে বা গুণ বা ভাগ করলে এটা সবসময় স্কেলার, সবসময় ভেক্টর পাওয়া যায়। তাহলে এটা একটা ভেক্টর হলো। এটাকে বলা হয় অন্তর্বিভক্ত। যদি কোনো একটা সরলরেখার, দেখো কোনো একটা সরলরেখার মিডলে যে কোনো একটা জায়গায় যদি কোনো পয়েন্টের স্থানাঙ্ক চায় তাহলে সেটাকে বলা হয় অন্তর্বিভক্ত করলে। কিন্তু যদি বাইরে থাকে কোনো একটা পয়েন্ট, সাপোজ এইরকম পজিশনে আছে, বাইরে একটা পজিশন পি আছে, তাহলে সেক্ষেত্রে যদি বের করতে হয় তাহলে ফর্মুলাতে শুধু মাইনাস হয়ে যাবে, কিছু না। ঠিক আছে, তাহলে ফর্মুলাতে মাইনাস হয়ে গেলে বহির্বিভক্ত হয়ে যাবে, তাহলে প্লাস অর মাইনাস দুটো দিয়েই বের করা যায়, উপরেও হবে যা নিচে তাই হবে। এটা হচ্ছে অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত, এটার উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার হলো? কোনো একটা পয়েন্টের মাঝখানে মানে কোনো একটা সরলরেখা আছে, সে দুটো ভেক্টর আছে, সেই দুটো ভেক্টরকে জয়েন করলে যে সরলরেখাটা পাওয়া যাবে, সেই সরলরেখার মাঝখানের কোনো পয়েন্টের পজিশন ভেক্টর যদি বের করতে চাই তাহলে বের করা যাবে। শুধু তোমাদের ওই অনুপাতটা দেওয়া থাকতে হবে যে কত অনুপাতে ওই পয়েন্টটা তোমাদের ভাগ করেছে পয়েন্ট সরলরেখাটাকে। ঠিক আছে, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে, সেটা হচ্ছে ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্টস অফ ভেক্টরস। দেখো কম্পোনেন্ট যখনই বের করতে চাই তো দুই রকমের কম্পোনেন্ট পাওয়া যাবে। ঠিক আছে, একটাকে বলা হয় স্কেলার আর একটাকে বলা হয় ভেক্টর। ভেক্টরের কোন কম্পোনেন্ট, স্কেলার কম্পোনেন্ট না ভেক্টর কম্পোনেন্ট? তো এটার জন্য দুটো জিনিস আবার দেখি, কী জিনিস। যদি স্কেলার বলি তাহলে দেখো এটাকেই বলি, যদি বলে এ এর স্কেলার কম্পোনেন্ট এক্স অক্ষ বরাবর, অবশ্যই কোনো না কোনো অক্ষ বরাবর বলে দিতে হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ যে কিছু, এক্সের এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ বা কম্পোনেন্ট, তাহলে সেটা কথা হবে। দেখো এক্স অক্ষ বরাবর যে মানে যে ডিনোট করা হয় সেটা হচ্ছে আই দিয়ে ডিনোট করা হয়, তার মানে আই এর যে পার্টটা আছে সেটা হচ্ছে এক্সের দিকের পার্ট, তার মানে সেটা হচ্ছে 2। তার মানে স্কেলার কম্পোনেন্ট, তার মানে কোনো রকমের দিক বোঝানো যাবে না। যদি এখানে আই লিখে দিতাম তাহলে এটা স্কেলার হতো না, কারণ আই দিয়ে দিক বোঝায় এক্স অক্ষের দিক, তাহলে এই পার্টটাকেই লিখতে হবে, কিন্তু আই ছাড়া তার মানে লিখব। এবার যদি বলি এর হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবরই লিখি যদি, আর এটা যদি ভেক্টর উপাংশ হয় তাহলে ভেক্টর উপাংশ বা ভেক্টর কম্পোনেন্ট, তাহলে সেটা কত হবে, সেটা আলটিমেটলি টোটালটা লিখতে হবে। তার মানে লিখবো তো উপাংশ মানে 2ই হচ্ছে মানটা, কিন্তু 2 এর সঙ্গে ডিরেকশন বোঝাতে হবে এক্স অক্ষ বরাবর, তাহলে 2i লিখতে হবে। আশা করি বোঝা গেল। ওয়াই অক্ষ বরাবর এবার পারা যাবে, এক্স স্কেলার ভেক্টর, স্কেলার হবে 3, আর ওয়াই অক্ষ বরাবর ভেক্টর হচ্ছে 3j, আর জেড অক্ষ বরাবর 5 আর 5k। সেম বিটারও হবে। এবার পরীক্ষায় অঙ্ক কীরকম দেয়, ছোটো ছোটো অঙ্ক দেয় এখান থেকে 2 মার্কসের। সাপোজ এ আর বি দুটো আলাদা আলাদা ভেক্টর দিয়ে দেবে, দিয়ে বলবে যে এখানে 2a + 4b এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরের উপাংশগুলো লেখো, বা ভেক্টর উপাংশ লেখো, বা এক্স অক্ষ বরাবর উপাংশগুলো লেখো। তাহলে সবার প্রথমে আমাকে এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে বের করতে হয়, তারপর দেখতে হয় যে এর কম্পোনেন্টগুলো কী আছে এক্স ওয়াই জেড এর বরাবর। তো এটা তো লেখা যাবে, কোনো অসুবিধাই নেই এখানে। এ তো দেখো 2a, তার মানে কি 2 × এটা লিখতে হবে 2i + 3j + 5k
প্লাস 4 ইন্টু বি এর জায়গায় কি লিখতে হবে 7i প্লাস 9j প্লাস 6k, ঠিক আছে। তাহলে এটাকে কত হবে 4i প্লাস, একবারে লিখে দিই, আমি একবারে হিসাব করে নিই। দেখো এখানে 4 হবে আর এখানে 7 4 28 হবে, তাহলে 32 হবে। তাহলে 32i প্লাস 6 আর এটা কত 4 9 36 6 42 যে, আর এটা কত হচ্ছে 10 আর এটা কত হচ্ছে 24 আর 10 34, ওকে। তাহলে যদি বলে জেড অক্ষ বরাবর উপাংশ বা এক্স অক্ষ বরাবর, এখান থেকে বলা যাবে, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে স্কেলার উপাংশ 32 আর ভেক্টর উপাংশ হচ্ছে 32i, যদি y অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর এরকম বলে তাহলে কিন্তু লেখা যাবে, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু বলে উপাংশ দিয়ে, আর আশা করি উপাংশ কি জিনিস এটা কিন্তু মাথায় ঢুকলো তোমার। তো এই হচ্ছে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ছিল, ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের এই জিনিসগুলোই দেওয়া আছে। আর এখান থেকে তোমাদের যে জিনিসগুলো পড়তে হবে সেটা হচ্ছে যে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সমান্তরাল হলে বিভিন্ন কন্ডিশন, বা একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সমান্তরাল হলে পি এর ভ্যালু বের করো, কে এর ভ্যালু বের করো, এই যে জিনিসগুলো এগুলো এখান থেকে অঙ্ক আসে। আর যেটা সবচেয়ে বেশি পড়তে হবে সেটা হচ্ছে এখানে বেশ কিছু থিওরি আছে, যেরকম সাপোজ ধরো একটা সামান্তরিকের যদি বিপরীত কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করে, মানে চতুর্ভুজের বিপরীত কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করে তাহলে ওটা একটা সামান্তরিক হবে, এই টাইপের যেটা। অথবা কোনো একটা ত্রিভুজের যদি মিডল পয়েন্টগুলো, কোনো দুটো বাহুর মিডল পয়েন্ট যোগ করা যায় তাহলে ওটা থার্ড যে বাহু আছে সেই বাহুটার সঙ্গে সমান্তরাল হবে, এই টাইপের যেগুলো উপপাদ্য জাতীয় প্রমাণ আছে সেই প্রমাণগুলো কিন্তু অবশ্যই ভালো করে করবে, কারণ এখান থেকে উপপাদ্য জাতীয় প্রমাণ অনেক আসে পরীক্ষায়, ওই প্রমাণগুলো একটু ভালো করে করবে, প্র্যাকটিস করবে। থিওরি তো এটা ছিল। চলো এবার হচ্ছে সেকেন্ড যেই পার্টটা আছে তোমাদের, সেকেন্ড পার্টটা টোটালি একটু ভালো পার্ট, এটার থেকে বেটার পার্ট, এবং সেকেন্ড পার্টটা ইন্টারেস্টিং পার্টও, যেখানে অ্যাকচুয়ালি গুণফল সম্পর্কে আলোচনা করা আছে তোমাদের ভেক্টরের বিভিন্ন, ঠিক আছে। ডাবল গুণফলও আছে দুটো আলাদা আলাদা ভেক্টরের, এবং কি 3টে ভেক্টরের গুণও করা আছে। তো আগে যাই ডাবল গুণফলে, তারপর 3 নম্বরটাতে যাবো। এবারে প্রোডাক্ট যদি দেখি স্কেলারের ডবল প্রোডাক্ট, কিন্তু ডবল দুটো ভেক্টরের যদি গুণফল দেখি, 3টা ভেক্টরে পরে আসছি আমরা, দুটো ভেক্টরের গুণফল দেখলে আমরা এখানে দেখব যে 2 রকমের গুণ করা যায়, একটাকে বলা হয় ডট প্রোডাক্ট আর একটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। এটাকে বলে ডট গুণফল, এটাকে বলে ক্রস গুণফল, অথবা এটাকে বলে স্কেলার গুণফল আর এটাকে বলে ভেক্টর গুণফল। কারণ কি, দুটো আলাদা আলাদা ভেক্টর আছে সাপোজ এ আর বি, আর এইখানে যদি গুণ করি তাহলে আলটিমেট যে রেজাল্ট হবে সেটা একটা স্কেলার হবে, ওই জন্য এটাকে স্কেলার গুণফল বলে। আর ক্রস যদি করে দিই তাহলে ভেক্টর গুণফল হবে। তাহলে এখানে লেখা হবে এই এ আর বি দুটো আলাদা আলাদা ভেক্টর হলে এই ডট প্রোডাক্টকে লেখা হবে ওই ডট চিহ্ন দিয়ে এ ডট বি, আর ক্রস প্রোডাক্টে লেখা হবে ক্রস গুণ দিয়ে এ ক্রস বি। আর এই টোটাল যে রেজাল্টটা হবে সেটা হবে আসলে একটা ভেক্টর সবসময়, আর এই টোটাল রেজাল্টটা এখানে হবে একটা স্কেলার। স্কেলার, এই জন্য স্কেলার গুণ আর ভেক্টর গুণ নাম। এবার আসলে ব্যাপার দুটো কি কীরকম হয় এগুলো, এটাকে মেজারমেন্ট করার জন্য কিসের দরকার সেটা লিখছি। দেখো এই যে ডট গুণফল এইটা এ ইন্টু বি, এই ডট গুণফলটা মেজারমেন্ট করার জন্য দরকার হচ্ছে এই ভেক্টরের মড ভ্যালু কত, বি ভেক্টরের মড ভ্যালু কত, এবং এ এবং বি এই দুটো ভেক্টরের মাঝখানে কতটা অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেলটা। তার মানে এখানে লেখা হবে কত মড এ মড বি ইন্টু কস থিটা, এই হচ্ছে এর ফর্মুলা। এই ফর্মুলাটা যদিও অরিজিনাল ফর্মুলা হয়, মানে এটার ডট গুণফলের স্কেলার গুণফলের অরিজিনাল ফর্মুলা এটাই, কিন্তু এই ফর্মুলাটা সাধারণত আমরা ইউজ করব না গুণ করার জন্য। এই ফর্মুলাটা তখনই ইউজ করব যখন আমরা অ্যাঙ্গেল নির্ণয় করব দুটো ভেক্টরের, ঠিক আছে। এটা শুধু অ্যাঙ্গেল নির্ণয় করার সময় নির্ণয়ে ইউজ করব ফর্মুলাটা, ঠিক আছে। ডাইরেক্ট ইউজ করব না। অ্যাঙ্গেল ইউজ করার জন্য কী করে দেখো, অ্যাঙ্গেল বের করার জন্য সাপোজ কোনো একটা ভেক্টর দিয়েছে, সেই দুটো ভেক্টর দিয়েছে, সেই ভেক্টরের কিছু না কিছু পার্টে আমাদের অ্যাঙ্গেল চাইছে, তাহলে অবশ্যই এই ফর্মুলাটা আমাদের কাজে লাগিয়ে কিন্তু অ্যাঙ্গেল বের হবে। তাহলে এখান থেকে দেখো ডাইরেক্টলি বেরোবে না, cos θ a ডট বি বাই মড এ, ঠিক আছে। তাহলে যদি দুটো ভেক্টরের ডট গুণফল করতে বলে তাহলে এই ফর্মুলা ইউজ করবো না, যদিও এটা অরিজিনাল ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করবো না। এই ফর্মুলাটা সবচেয়ে বেশি ইউজ করা হয় কখন, যখন অ্যাঙ্গেল নির্ণয় করা হয় এই দুটো ভেক্টরের এ এবং বি দুটো ভেক্টরের সঙ্গে। সেম ব্যাপারটা এখানেও ক্রস গুণফলটাকে এ ক্রস বিটাকেও লেখা হয় মড এ মড বি সাইন থিটা আর এন ক্যাপ। হোয়াট ইজ এন ক্যাপ আসছে, এ ভেক্টর বি ভেক্টরের লেখা হবে মড এ মড বি সাইন থিটা। থিটা মানে কি, থিটা মানে এ এবং বি দুটো ভেক্টরের মধ্যে কতটা অ্যাঙ্গেল করেছে ইনটু এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরটা কি দেখো, এ ক্রস বি মানে আসলে একটা ভেক্টর, এখনই বললাম এ ক্রস বি মানে একটা ভেক্টর, তাহলে দুটো ভেক্টর গুণ করে নিয়ে একটা নতুন ভেক্টর পাওয়া যাচ্ছে। এটা কোন ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে সেই ভেক্টর যেটা হচ্ছে এ এবং বি দুটো ভেক্টরের উপরেই লম্ব।
তার মানে এ ক্রস বি যে ভেক্টরটা হয় সেই ভেক্টরটা আসলে কি হয়, এ ভেক্টর এবং বি ভেক্টর মানে দুটো ভেক্টরের উপরই লম্বভাবে অবস্থান করে। তার মানে ধরো এটা এ ভেক্টর আছে আর এটা বি ভেক্টর আছে, এই দুটো ভেক্টরের যদি গুণ করে দেওয়া যায় তাহলে যে নতুন ভেক্টরটা পাওয়া যাবে সেটা এরকম অবস্থান করবে, বোঝা গেল? আর এই যে নতুন ভেক্টরটা পাওয়া গেল, এই নতুন ভেক্টরটার যে দিক নির্ণয়, দিক বোঝানো, সেটার জন্য আমাদের কিন্তু এই এন ক্যাপটা ব্যবহার করা হয়। ক্যাপ মানে অবশ্যই দিক বোঝাতেই ব্যবহার করা আছে। এন ক্যাপ কখন ইউজ করা হয়, একক ভেক্টরের জন্য ইউজ করা হয়। তাহলে এটা একটা একক ভেক্টর, কোন দিকে এ ক্রস বি যে নতুন ভেক্টর আসলো সেই নতুন ভেক্টরটার দিক কোন দিক সেটা বোঝানোর জন্য কিন্তু এন ক্যাপ ব্যবহার করা হয়। তাহলে দেখো এই ফর্মুলা আমরা আবার ইউজ করবো না, কারণ এই ফর্মুলা ইউজ করলে অ্যাঙ্গেল জানতে হবে, একক ভেক্টর জানতে হবে, অনেক কিছু জানতে হবে, তাহলে অন্য কিছু ইউজ করবো। এইটা কখন ইউজ করবো, এটা ইউজ করবো আবার অ্যাঙ্গেল নির্ণয় করার সময়। তো অ্যাঙ্গেল নির্ণয় করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এইটা, যখনই বলবে দুটো ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করো তাহলে সবসময় এইটা বলবে, এটার থেকেও বেটার, সহজে বেরিয়ে যায়, কারণ এখানে এন ক্যাপ জানতে হবে অথবা মড বানাতে হবে দুদিকেই। যাই হোক, এখানে এটা দিয়ে ইউজ করবো। এবার আসি এবার স্কেলার প্রোডাক্ট ও ভেক্টর প্রোডাক্ট যদি এইরকমভাবে নির্ণয় না করি তাহলে কীরকম বের করতে হয় সেটাতে আসি। এবার দেখো দুটো ভেক্টর লিখেছি এ এবং বি, আর এখানে স্কেলার ভেক্টর আর স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল দুটোই করবো। তাহলে এখানে যদি এ ডট বি লিখি তাহলে বললাম ডাইরেক্ট গুণ করার জন্য ওই রকম অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু জানার দরকার নেই, ডাইরেক্ট এই গুণ করতে হয়। আই আর আই কম্পোনেন্ট দিয়ে জে জে আর কে কে কম্পোনেন্ট দিয়ে গুণ করতে হয়। তাহলে কীভাবে গুণ করতে হয়, আই আর আই এর কম্পোনেন্ট দিয়ে গুণ করলে 2, এই দেখো একটু এই জিনিসটা মাথায় রাখা প্রয়োজন যে আই এর সঙ্গে যদি আই গুণ হয়, ডট গুণ হয়, তাহলে এই গুণটা হবে 1, ঠিক আছে? জে এর সঙ্গে যদি জে ডট গুণ হয় তাহলে হয় 1, আর কে এর সঙ্গে যদি কে গুণ হয় তাহলে হয় 1। স্পেশাল, কারণ আই যে কে হচ্ছে ভেক্টরে স্পেশাল নোটেশন, এগুলো গুণ করার সময় 1 হয়। কেন এগুলো জিনিস, এগুলো বোঝাতে গেলে আবার ভিডিও বড় হয়ে যাবে তোমাদের, যেহেতু আশা করি এগুলো জানা আছে, যেহেতু রিভিশন চলছে তোমাদের। তাহলে ডাইরেক্ট গুণ করো, তাহলে কত হচ্ছে 2 × 2 প্লাস 3 × 2 = 6 প্লাস 5 × 5, ঠিক আছে? তাহলে কত হয়ে গেল দেখো, 8 + 13, তাহলে একটা সংখ্যা বেরিয়ে গেল, একটা স্কেলার বেরিয়ে গেল। তাহলে এইটাই এই জন্য তাদেরকে বলে স্কেলার। যদি ভেক্টর গুণ করতে হয় তাহলে সেটা হবে এ ক্রস বি, অ্যান্ড এটা বেরোবে একটা ডিটারমিনেন্টকে ভাঙার মাধ্যমে, যেখানে উপরে আই জে কে দিয়ে লিখতে হবে অ্যান্ড দেন নিচে লিখতে হবে এই কম্পোনেন্টগুলো একটা একটা করে, 2 3 5, আর এখানে হবে 1 2 and 1। এই যে এটাকে যদি ভেঙে নিই তাহলে কত হচ্ছে আই, এটাকে ভেঙে নিলে 2 6 - 10, তাই তো? 6 - 10 মাইনাস জে ইন্টু 4 - 5 প্লাস কে ইন্টু 4 - 3, তাহলে কত হচ্ছে -4i প্লাস জে প্লাস কে, ব্যাস বেরিয়ে গেল একটা ভেক্টর। তাহলে এই যে নতুন ভেক্টর আসলো, এইটা হচ্ছে। এইবার বলি একটা ইম্পর্টেন্ট নোট যেটা তোমাদের মাথায় রাখা প্রয়োজন আছে। আইজিকে সংক্রান্ত এগুলো তো অবশ্যই ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট সংক্রান্ত এই জিনিসগুলো 2-3টে জিনিস আছে যেগুলো মাথায় রাখা প্রয়োজন, যেগুলো একটা করে লিখছি আমি এখন। দেখো, যদি কোনো সময় ডট প্রোডাক্ট করতে গিয়ে সবচেয়ে বেশি ইউজ হওয়া এই চ্যাপ্টারের যে ফর্মুলা যদি বলি আমি, তাহলে 1 নম্বর হচ্ছে যদি দুটো ভেক্টর এ এবং বি এর ডট প্রোডাক্ট 0 হয়ে যায় তাহলে আমরা বলি যে এ এবং বি ভেক্টর পরস্পর লম্ব আছে, ঠিক আছে? মাথা থেকে যাবে। তাহলে এ ডট বি যদি 0 হয় তাহলে এরা পরস্পর লম্ব একটা। যদি আমাকে বলে যে এ এবং বি পরস্পর সমান্তরাল, তাহলে আমাকে দেখাতে হবে এ ইকুয়ালস টু সামথিং ইন্টু বি, এটা একটা সংখ্যা, ঠিক আছে? চলো পরেরটা। যদি আমাকে বলে এ এবং বি এর উপরে লম্ব ভেক্টর নির্ণয় করো, ভেক্টর নির্ণয় করো কার কার উপর, এ এবং বি দুটো ভেক্টরের উপরই লম্ব ভেক্টর নির্ণয় করো। তার মানে আলটিমেটলি এখানে আমাদের করতে হবে এ ক্রস বি, এই ভেক্টরটা নির্ণয় করতে হবে। ক্রস গুণফল এখনই শিখে গেলাম কী করে করতে হয়, ঠিক আছে? এই যে 3টে জিনিস দেখা যাচ্ছে খুব ইউজফুল। এবার কিছু ডট গুণফল আর ক্রস গুণফল নিয়ে আমি ওই আই জে কে সংক্রান্ত 2-1টা জিনিস লিখিয়ে দিই, যেটা হচ্ছে দরকারি জিনিস, মাথায় রাখতে হবে তোমাদের। যে আই এর সঙ্গে যদি আই ডট গুণ করা যায় তাহলে সেটা আলটিমেটলি কী হয়, এরকম টাইপের হয় না, মড আই ইন্টু মড আই ইন্টু কস থিটা, ফর্মুলা তো এটাই ছিল। মড আই মানে এটা একটা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের মান সবসময় কত হয় 1, একক ভেক্টরের মান 1 হয়, পরেরটাও 1 হয়। আই এবং আইয়ের মাঝখানের অ্যাঙ্গেল কত 0, এবার cos 0 মানে কত হবে, cos 0 মানে 1, তাহলে আবার 1, তাহলে গুণফল কত হয় 1। এইরকম একই রকমভাবে জে ইন্টু জে যদি করা যায় তাহলে মান হচ্ছে 1, আর কে ইন্টু কে যদি করি তাহলে এরও মান 1। আর যদি অন্য কিছু করি, দেখো আয়ের সঙ্গে যদি জে করে দিই তাহলে এর মান হবে 0। কেন হবে, কারণ আয়ের সঙ্গে জে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো এটা এই যে
এক্স অক্ষ বরাবর এটাকে এখানে এটা আই, আর জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হলে এটা কি অক্ষ ওয়াই অক্ষ বরাবর, প্রত্যেকটাই কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে না পরস্পরের সঙ্গে। তাহলে এই জন্য আলাদা আলাদা যদি হয় আই জে কে, একই হলে 1, আলাদা আলাদা হলে কিন্তু 0। সাপোজ জে কে আবার 0, কে ইন্টু জে হোয়াট এভার 0। এবার আরেকটা স্কেলার গুণফল সম্পর্কে যেটা জিনিস বলার প্রয়োজন সেটা হচ্ছে স্কেলার গুণফলটা কমিউটেটিভ। তার মানে কোথাও যদি এ ক্রস, আমি একটু লিখি, কোনো স্থানে যদি তোমরা দেখো যে এ ডট বি, আর তোমাদের যদি ইচ্ছা হয় যে বিটা আগে লিখবো তাহলে কিন্তু তোমরা লিখতেই পারো, ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এ ডট বি আর বি ডট এ একই জিনিস, তার মানে যোগফল অবশ্যই কমিউটেটিভ ছিল, বিনিময় নিয়ম মানতো। এখানে যে গুণফল আছে, গুণফলের মধ্যে যে স্কেলার গুণফল আছে সেই গুণফলটাও কিন্তু মানবে। তার মানে যদি কোথাও এ ক্রস বি, এ ডট বি দেখো তাহলে সেটা কিন্তু বি ডট এ করে দেওয়া যায়, ভ্যালু সেম আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই কয়েকটা ছিল স্কেলার গুণফল সম্পর্কে নিয়ম। এগুলোই তোমাদের ম্যাক্সিমাম বইয়ে আছে, মানে ম্যাক্সিমাম অঙ্কে এগুলোই ইউজ হবে। তারপর ক্রস গুণফল সম্পর্কে যদি আসি তাহলে আগে বলি স্পেশালগুলো, যেগুলো আই জে কে হচ্ছে। দেখো এগুলোর জন্য আমি একটা সার্কেল আঁকছি, আই ধরো এটা জে আর এটা হচ্ছে কে, চলো তোমরা নিজের ইচ্ছা মতো করে নেবে। এবার দেখো প্রত্যেকটাই যখন গুণ হবে, একটা ক্লকের মতো বানিয়ে দিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ, আই জে কে অ্যান্টি ক্লকওয়াইজ লিখে অ্যান্টি ক্লকওয়াইজ করে দিলাম। এবার দেখো একটার সঙ্গে যখন আরেকটা গুণ হবে, দেখো আই এর সঙ্গে যখন জে গুণ হবে, উল্টো আই এর সঙ্গে যে, ফর্মুলা অনুযায়ী কী হয় দেখো, ফর্মুলা হচ্ছে মড আই মড জে সাইন থিটা, থিটা মানে আয়ের সঙ্গে জে এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। আর এন ক্যাপের ভ্যালু কত, যদি এটাকে মড নিতাম তাহলে এন ক্যাপের ভ্যালুটা 1ই হতো, লিখছি না 1 মানে 1, এটা 1 আর সাইন 1 হয়ে যেত, সাইন 90, তার মানে আলটিমেটলি 1, আয়ের সঙ্গে জে লিখলে 1, ঠিক আছে। পরেরটা জে এর সঙ্গে যদি কে হতো, জে এর সঙ্গে যদি কে হতো, ক্রস গুণফল অবশ্যই। এখানে কি ছিল দেখো, আই এর সঙ্গে জে করলাম, দেখো আই এর সঙ্গে জে করলাম, এটা ডট প্রডাক্ট করলে 0 হচ্ছিল, কিন্তু এখানে আয়ের সঙ্গে জে করলে কত 1 হচ্ছে। জে এর সঙ্গে যদি কে করতাম তাহলে 1 হতো, আবার কে এর সঙ্গে যদি আই, তার মানে এটার সঙ্গে এটা গুণ করলে 1, এটার সঙ্গে এটা গুণ করলে 1, এটার সঙ্গে এটা গুণ করলে 1, তার মানে কে এর সঙ্গে যদি আই গুণ করতাম তাহলেও কিন্তু 1 হতো। তার মানে এই যে সিরিয়ালিটি ওয়াইজ যদি মেনটেন হয়, আই এর সঙ্গে জে এর সঙ্গে কে, তাহলে কিন্তু 1। যদি এই সাইকেলটাই উল্টে যায় তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে ভ্যালুটা, ঠিক আছে। এটা যদি উল্টে যায়, সাপোজ আমি এইটা ধরো আই এর সঙ্গে কে গুণ করছি, আই এর সঙ্গে আই গুণ কে করে দিলাম, তাহলে কিন্তু এটা একদম উল্টে গেল, আর উল্টে গেলে চিহ্নটাও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এটার সঙ্গে এটা। তার মানে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যেটা হিসাব হচ্ছিল সেই হিসাবের জন্য আয়ের সঙ্গে জে 1, জে এর সঙ্গে কে, তাহলে আয়ের সঙ্গে জেও গুণ করতে পারো, আয়ের সঙ্গে কে গুণ করতে পারো। যদি আয়ের সঙ্গে জে গুণ করো তাহলে সেটা হচ্ছে 1, কিন্তু যদি আয়ের সঙ্গে কে করো তাহলে সেটা হবে -1। তাহলে এখানে ডিরেকশন ম্যাটার করে, কারণ এখানে এটা আলটিমেটলি ভেক্টর, ক্রস গুণফল কি একটা ভেক্টর, এই জন্য ডিরেকশন ম্যাটার করে। এই জন্য ডিরেকশন চেঞ্জ হলে কী হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এখান থেকে যে সূত্রটা আসবে সেই সূত্রটা একটু, এইটার কমিউটেটিভ যেটা ছিল এখানে কিন্তু কমিউটেটিভ হবে না। তার মানে যদি আমি এ ক্রস বি লিখি সেটাকে আমি কোনো দিনও বি ক্রস এ লিখতে পারবো না, বরং আমাকে যদি এ ক্রস বি লিখতে হয় পরেরটাতে আমি বি ক্রস এ করে দেওয়ার সময় সামনে একটা মাইনাস নেব, ঠিক আছে, বোঝা গেল এটা সিম্পল জিনিস। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ সেম না, এখানে একটা নেগেটিভ নিতে হয়, কিন্তু ডটের ক্ষেত্রে এই জিনিসটা সেম। আর এখানে যদি সেম জিনিস গুণ করা যায়, যেমনি যদি আই ক্রস আই করা যায় তাহলে সেক্ষেত্রে কত আসবে 0, কারণ আয়ের সঙ্গে আই অ্যাঙ্গেল কত, আয়ের সঙ্গে আয়ের অ্যাঙ্গেল হচ্ছে 0, তো সাইন 0 হয়ে যাবে, এখানে 0 জন্য 0 হয়ে যাবে। তাহলে এখানে সেম হলে 1 হয়, এখানে সেম হলে 0 হয়। এইখানে আলাদা আলাদা হলে 0 হয়, এখানে আলাদা আলাদা হলে 1 অথবা -1 হয়। 1 কখন, যখন সিরিয়ালিটি মেনটেন করে আসবে, অ্যান্টি ক্লকওয়াইজ আসবে। যদি উল্টো দিকে ঘুরে যায় তাহলে -1 হয়ে যাবে। এই হচ্ছে ডট আর ক্রস গুণফলের কিছু ইম্পর্টেন্ট জিনিস, কিছু ইম্পর্টেন্ট সূত্র, যেটা তোমাদের কিন্তু মাথায় রাখতেই হবে। এবার অনেক সময় যেটা তোমাদের কী হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, যেটা হচ্ছে কোনো সামান্তরিকের ক্ষেত্রফল অথবা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে ভেক্টরের গুণফল দিয়ে খুব ইজিলি বের করা যায়। কীভাবে, ধরে নাও একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে বি, আর এই দুটো ভেক্টরকে কম্বাইন করে তুমি হয়তো কাল্পনিক একটা সামান্তরিক বা ত্রিভুজ তৈরি করতে পারছো। কীভাবে, ধরো এটা একটা এ ভেক্টর, ভেক্টরটা এইদিকে আর বি ভেক্টরটা এইদিকে আছে, তাহলে এটা কল্পনা করলে অবশ্যই একটা সামান্তরিক তৈরি করতে পারবে তুমি। তাহলে এই যদি সামান্তরিকের যে কাল্পনিক সামান্তরিকটা তৈরি হচ্ছে সেই সামান্তরিকের যদি ক্ষেত্রফল বের করতে যাও তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল হবে, এরিয়াটা কত হবে, মড এ ক্রস বি, ব্যাস দ্যাটস ইট। তার মানে এ ক্রস বি
যে ডিটারমিনেন্ট দিয়ে যে ভেক্টরটা বের করতে হয় অবশ্যই সেইটা বের করবে, তারপর মড দিয়ে দেবে এটাকে। তাহলে মড দিলে অবশ্যই একটা স্কেলার চলে আসবে, সিম্পল জিনিস। যদি ট্রায়াঙ্গেল তৈরি করতে পারো, দেখো এ আর বি যে ভেক্টর আছে দুটো, এই ভেক্টর দিয়ে তুমি ত্রিভুজ তৈরি করতে পারছো। দেখো এটা হচ্ছে এ, আর ধরো এদিকে বি, এদিকে বি, আর এটা কল্পনা করে একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারছো। তাহলে এর ক্ষেত্রফলটা হবে ওটার অর্ধেক, হাফ মড এ ক্রস বি। ব্যাস, এই দুটো জিনিস মাথায় রাখবে, পরীক্ষায় মাঝে মাঝে দেয়, 2 মার্কেও দেয়, 4 মার্কেও দেয়, 2 মার্ক বেশি দেবে এগুলো। যদি কোনো ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে কিন্তু এরকম ক্রস গুণফল দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। আসলে একটা ক্রস গুণফল মানে ত্রিভুজ সামান্তরিকের ক্ষেত্রফল আর এসের ক্ষেত্রফল বেরিয়ে যায়। অনেক সময় এক্সপ্লেনও করতে বলে এটা মানে কি, এটা মানে হচ্ছে এ ক্রস বি এর মড মানে কি, যদি কোনো একটা সামান্তরিক এর পাশাপাশি দুটো বাহু এ আর বি ভেক্টর দিয়ে প্রকাশ করা যায় তাহলে এই যে এ ক্রস বি এর মড নিলে ওই সামান্তরিকটার ক্ষেত্রফল এরিয়াটা বেরিয়ে যাবে, এর যে এরিয়াটা আছে সেই এরিয়াটা। সেক্ষেত্রে ত্রিভুজটাও সেম ব্যাপার। আচ্ছা, একটা জিনিস মিস করে গেছিলাম, যেটা ওটা বলে নিই, যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলে একটা প্রপার্টি আছে। যদি ভেক্টর এ ডট বি প্লাস সি থাকে তাহলে এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মেনে চলবে। তার মানে এই যে গুণ করে দেবো, যেমন তোমরা সিম্পল গুণ জানো, এ ডট বি প্লাস এ ডট সি, এটা কিন্তু মানবে। ঠিক আছে, তাহলে ডট গুণফল যদি হয় তাহলে এটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে, এবং যদি এটা ক্রস গুণফলও হয় তাও কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানবে। প্লাস সি যদি হয় তাহলে এ ক্রস বি প্লাস এ ক্রস সি, এটা কিন্তু লেখা যাবে। খুব ইম্পর্ট্যান্ট দুটো প্রপার্টি, এটা দিয়ে কিন্তু হয়, অঙ্ক হয় এটা দিয়ে। ঠিক আছে, তাহলে এইবার পরে যেটা আসবো এরপর থেকে, এই প্রপার্টি দুটোর পর, সেটা হচ্ছে তোমাদের প্রজেকশন সম্পর্কে জানতে হবে। প্রজেকশন বাংলায় তো ছায়া বলে, বাট প্রজেকশন সম্পর্কে জানতে হবে যে জিনিসটা কি। এবার আগে জানো যে প্রজেকশন ব্যাপারটা কি, তারপর আসে ওর ফর্মুলাতে। বাংলায় বলে অভিক্ষেপ, প্রজেকশন বা অভিক্ষেপ। দেখো দেখো কোনো একটা ভেক্টর আছে, সাপোজ ধরো এটা একটা চাল টাইপের কিছু আছে বাড়ির, সূর্যের আলো একদম, সূর্যটা লম্বভাবে আছে উপরে, তাহলে এই সূর্যের আলোর দ্বারা এর যে ছায়াটা আছে সেটা গ্রাউন্ডে পড়ছে। কতটা গ্রাউন্ডে পড়ছে, এই যে এই এরিয়া থেকে শুরু করে এই যে এরিয়াটা আছে লম্বভাবে পড়ছে। তাহলে এই যে এরিয়াটা এটা হচ্ছে এর ছায়া, এটাকে যদি সরাসরি যদি দিই, এটাই হচ্ছে আলটিমেটলি প্রজেকশন। ঠিক আছে, তাহলে মাথায় রাখতে হবে যে প্রজেকশন যে ব্যাপারটা সেটা কী করে আসে। ধরো কোনো একটা ভেক্টর দেওয়া আছে এ, আর কোনো একটা ভেক্টর ধরো বি, তাহলে দেখো এই যে টোটালটা আছে, এটাকে টোটালটাকে বি বললাম আর এটা এ বললাম, তাহলে এর যে প্রজেকশনটা, এর ছায়াটা বা এর অভিক্ষেপটা সেটা কিন্তু বি এর উপর পড়ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করে বের করব? তো এখানে আবার সেম স্কেলার অভিক্ষেপ আর ভেক্টর অভিক্ষেপ, মানে স্কেলার প্রজেকশন আর ভেক্টর প্রজেকশন বের করা যাবে। তাহলে স্কেলার অভিক্ষেপ আর ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করব, ব্যাপারটা কি। আচ্ছা দেখো, তাহলে স্কেলার অভিক্ষেপ, স্কেলার আগে এটা দেখি, স্কেলার অভিক্ষেপটা, স্কেলার অভিক্ষেপ হবে হচ্ছে এই যে পার্টটা আছে এ আর এটা হচ্ছে বি। সবসময় এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কার উপরে ছায়াটা পড়ছে সেটা, কার উপরে বা কার অভিমুখে বলতে পারি ভাই, অভিমুখে বা কার দিকে, কার ডাইরেকশনে। তাহলে এর যে ছায়াটা পড়ছে এটার উপর, বা এর প্রজেকশনটা বা এর অভিক্ষেপটা পড়ছে এটার উপর, তো ইম্পর্টেন্ট হচ্ছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কার ওপর অভিক্ষেপটা পড়ছে বা কার দিকে অভিক্ষেপটা পড়ছে সেটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে উপরে হবে কত, এ আর বি এর ক্যালকুলেশন। তাহলে দেখো এ ডট বি বাই মড বি, সিম্পল, এ ডট বি বাই মড বি, আর তেমন কিছু না। এইবার এটাকেই যখন আমি ভেক্টর করে দেবো, তাহলে যদি বলে স্কেলার অভিক্ষেপ লিখে করো, তাহলে সিম্পল জিনিস, কেন? কারণ এটা আলটিমেটলি একটা স্কেলার না, এ ডট বি মানে উপরে একটা স্কেলার, নিচে তো মড আছে, মড তো অবশ্যই সবসময় একটা স্কেলার, তাহলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি। এবার যদি বলে এ ভেক্টরের বি এর অভিমুখে ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করো, তার মানে স্কেলারটাকে ভেক্টর বানাতে হবে, এই যে স্কেলার আছে এটাকেই ভেক্টর বানাতে হবে, কার অভিমুখে, বি এর অভিমুখে। আর অভিমুখ নির্ণয় করে মানে ডিরেকশন নির্ণয় করে সবসময় ইউনিট ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টর লিখতে হবে। তার মানে আলটিমেটলি এই ফর্মুলাটা হবে এ ডট বি বাই মড বি, আরও ফর্মুলা আছে, এবার আমি এটাকে নিজের ভাষায় লিখি। এরপর এটার পাশাপাশি আমাকে লিখতে হবে যে বি এর একক ভেক্টর। ঠিক আছে, এইটা হচ্ছে ফর্মুলা, আলটিমেটলি এই ব্যাপারটাই এটাই। কিন্তু এখানে যেহেতু অভিমুখ বলে যে বি এর অভিমুখে নির্ণয় করো, তাহলে বি এর ইউনিট ভেক্টরটা লাগবে, অভিমুখ সবসময় ইউনিট ভেক্টর ডিসাইড করে, তাহলে এর বি এর ইউনিট ভেক্টর। এবার ইউনিট ভেক্টর আমরা বের করতে জানি, ইউনিট ভেক্টর মানে ভেক্টর বাই ভেক্টরের মড। তাহলে দেখো আলটিমেটলি ফর্মুলাটা কী হয়ে গেল, এখানে
এই ফর্মুলাটাই মনে রাখবে, এই লাইনটাই বেশি সুবিধা হবে, পরীক্ষায় ভুলবে না, নাহলে নিচেরটা মনে রাখতে গেলে ভুলে যেতে পারো। আচ্ছা, এটা হচ্ছে কত, বি ভেক্টর, এটা তো আছে, বাই এটা হচ্ছে বি ভেক্টর বাই হচ্ছে বি ভেক্টরের মড। এবার দেখো বি ভেক্টরের মড স্কোয়ার দিতে পারো, এটা অসুবিধা নেই। তাহলে এ ডট বি কমপ্লিট, এখানে কিন্তু ডট দেবে না, বাইরে ডট হবে না, এখানে জাস্ট শুধু বি বসবে পাশে। তার মানে দেখো এটা একটা ভেক্টর আর এটা একটা স্কেলার সংখ্যা হবে, স্কেলার দিয়ে ভেক্টর গুণ বললে ভেক্টর হয়, আর নিচে তো একটা স্কেলারই আছে, মড বি এর স্কোয়ার। ব্যাস, এইটা হচ্ছে কিন্তু আমার সূত্র, যেটা দিয়ে কিন্তু ভেক্টর অভিমুখ বেরোবে। এটা যদি উল্টো হতো, তাহলে উল্টো যদি বলতো যে বি এর অভিমুখ এ এর দিকে নির্ণয় করো, তাহলে যার দিকে সেটা নিচে, মনে কী করে রাখবে, যার দিকে বা যার উপরে অভিক্ষেপ পড়ছে সেটা কিন্তু নিচে লিখতে হবে, তখন ফর্মুলাটা আলাদা হয়ে যেত, তখন হয়ে যেত এ ডট বি তো উপরে অবশ্যই হতো, এ ডট বি নিচে হয়ে যেত শুধু মড এ এর স্কোয়ার। আর এটাও সেম হতো, এ ডট বি হতোই, এ ডট বি হতোই, নিচে কী হয়ে যেত এ এর দিকে, তাহলে এ বাই মড এ এর স্কোয়ার। বুঝা গেল? এই হচ্ছে অভিমুখ। পরীক্ষায় কিন্তু এই অভিক্ষেপ বের করার পার্টটা কিন্তু পরীক্ষায় থাকে, অনেক থাকে, ঠিক আছে? ভালো করে একদম দুটো ফর্মুলা যেন মাথায় থাকে, যে স্কেলার বলতে গেলে কী করবো, ভেক্টর। প্রবলেম হয় কোথায়, ভেক্টরে প্রবলেম হয়, তো ভেক্টরে মাথায় রাখবে এটা, যে স্কেলারেরটাই শুধু তোমাকে যার দিকে তার একক ভেক্টরটা বসিয়ে দিতে হবে এখানে, বাস, ঠিক আছে? তো এইবার চলে আসি হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্টে। হোয়াট ইজ ট্রিপল প্রোডাক্ট ভেক্টরের? ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে তিনটে ভেক্টর একসঙ্গে গুণ করা, আবার দুইভাবে হতে পারে, স্কেলার দিয়ে হতে পারে, ভেক্টর দিয়ে হতে পারে। দেখো কীভাবে হতে পারে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, না তিনটা ভেক্টরের গুণ কী করে হতে পারতো? দেখো ভেক্টর হতে পারতো এইভাবে, সরি বি লিখি, বি ডট সি হতে পারতো, যার কোনো অর্থ হয় না। কেন অর্থ হয় না? সাপোজ এই পার্টটা আগে করছি, তাহলে এটা একটা স্কেলার আর এটা ভেক্টর, স্কেলারকে দিয়ে ভেক্টরে গুণ করলে এর আগেই শিখে গেলো তোমরা, স্কেলার দিয়ে ভেক্টরে সাপোজ 5 দিয়ে কোনো একটা ভেক্টরে গুণ করবে, ডাইরেক্ট করে দাও, তাহলে এটা তো ট্রিপল প্রোডাক্টের মধ্যে পড়েই না। তাহলে হতে পারে কি, এইটা ডট বি ক্রস সি, এটা হতে পারে, যেটা গুণ করলাম একটা ভেক্টর আসলো, আর এখানেও একটা ভেক্টর, এবার গুণ করো দুটোকে, তাহলে এইটা ঠিক আছে, এটা হতে পারে, অথবা পরেও হতে পারে, অসুবিধা নেই, আমি প্রথমে লিখেছি তার মানে প্রথমে হবে এরকম না, এটা পরেও হতে পারতো, যেরকম এ ক্রস বি, সরি ক্রস বি ডট সি, এরকম হতে পারতো, তাহলে এটা একটা ঠিক আছে জিনিস। আরেকটা হতে পারতো যে এ ক্রস বি ক্রস সি, এটা হতে পারতো, তাই না? বা পরেরটা, তাহলে এইভাবে হতে পারতো। এবার তোমার হচ্ছে এটা তো কোনো ট্রিপল প্রোডাক্ট না, এটা তো ডবল প্রোডাক্টই হয়ে গেল, কারণ এটা একটা স্কেলার চলে আসলো, এটা ভেক্টর, তাহলে ডবল প্রোডাক্ট, এটা আগের সিলেবাস, আগের চ্যাপ্টার। এই চ্যাপ্টারে যেটা মানে তোমাদের 2B চ্যাপ্টারে আছে সেটা হচ্ছে ডবল প্রোডাক্ট। ডবল প্রোডাক্ট মানে সরি ট্রিপল প্রোডাক্ট, তার মানে স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট, আবার স্কেলার ট্রিপল প্রোডাক্ট গুণফল, তিনটে ভেক্টরের গুণফল, আর ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তো তোমাদের যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট সেটা হচ্ছে এইটা, তাহলে হচ্ছে এ ডট বি ক্রস সি, অথবা এইভাবে লিখতে পারো যে পরে গুণফলটা এ ক্রস বি লিখলে তারপর ডট সি লিখলে, এটা। আরেকটা হচ্ছে ওই টাইপের তিনটেই গুণ, যে এ ক্রস বি ক্রস সি করে দিলাম, সাপোজ এটা করো। এইবার তোমাদের ভালো খবর হচ্ছে এটা তোমাদের সিলেবাসেই নেই, মানে তোমার এইবার সিলেবাসের কথা বলছি না, তোমাদের এইচএসের সিলেবাসেই নেই, উচ্চ মাধ্যমিক এটা নেই, এটা গ্র্যাজুয়েশনে আছে, ট্রিপল প্রোডাক্ট গ্র্যাজুয়েশনে আছে। তারপর যে চারটা প্রোডাক্ট, সেটা চারটার গুণফল, চারটা ভেক্টরের গুণফল, সেটাও গ্র্যাজুয়েশনে আছে, সেগুলো এখানে নেই। এখানে ট্রিপল প্রোডাক্টে জাস্ট একটু টাচ করেছে, সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্টটা দিয়েছে, শুধু ভেক্টর প্রোডাক্ট দেয়নি, তো ভালো জিনিস, করতে হবে না ওটা। এইবার এইখানে এই যে পার্টটা, এটা আসলে কি, তিনটা ভেক্টর একসঙ্গে গুণ করা, কী করে করবো? দুটো ভেক্টর তো শিখে গেলাম, তিনটা ভেক্টর কী করে গুণ করবো? তো সিম্পল জিনিস, এইটাকে বক্স করে লেখা হয়। তাহলে এই যে যদি এটাকে বলি এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি, এটা একটা ট্রিপল প্রোডাক্ট ভেক্টরের, এইটাকে আরেকটা নোটেশনে লেখা হয়, সেটা হচ্ছে বক্স দিয়ে লেখা হবে, সেটা হচ্ছে এ বি সি, ঠিক আছে? তাহলে কোথাও যদি এটা দেখো যে এ বি সি এরকম টাইপের দেখো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদের এটাই বুঝতে হবে যে এটা একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট আছে, সেটা এটাকে এইভাবে লেখা হতে পারে, ঠিক আছে? এইটাকে এ ডট বি ক্রস সিও লেখা যেতে পারে, অথবা এ ডট এ ক্রস বি ডট সি, এটাও লেখা যেতে পারে। অর্ডারে লিখতে হবে, কিন্তু এ প্রথমে আছে তো এই লিখতে হবে, বি ব্র্যাকেট এদিকে ওদিকে করতে পারো, ওটা অসুবিধা নেই, সেটা করতে পারো, কিন্তু এখানে হয় এটা হবে, নাহলে এটা হবে, এই দুটোই হচ্ছে আলটিমেটলি এটা। এবার যদি এটাকে ইন্টারচেঞ্জ করতে যাও, তাহলে ইন্টারচেঞ্জ একবার ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস সামনে আনতে হবে, কারণ ভেতরে একটা যেহেতু এই যে মাইনাস আছে, ইন্টারচেঞ্জ করতে গেলে মাইনাস আছে এইখানে। সাপোজ এটাকে আমি বি আগে লিখবো, এ পরে লিখবো, একটা করে ইন্টারচেঞ্জ করা যাবে, করলে কিন্তু একটা মাইনাস লিখতে হবে, ঠিক আছে? তাহলে সামনে আসলো মাইনাস। আবার যদি ইন্টারচেঞ্জ করতে চাই, তাহলে ধরো এইটার ইন্টারচেঞ্জ করছি, তাহলে আবার বি সি, তারপর যদি এ লিখতে যাই, তাহলে আবার একটা মাইনাস আসবে, তো প্লাস হয়ে যাবে, এরকম টাইপের ব্যাপার, এটা মাথায় রাখবে। এই ক্ষেত্রে
একটা স্পেশাল জিনিস মাথায় রাখা প্রয়োজন তোমাদের, সেটা হচ্ছে এই যে বক্স, যদি বক্স আই জে কে থাকে তাহলে এটা সবসময় 1 ভ্যালু হয়, ঠিক আছে? বক্স আই জে কে থাকলে ভ্যালুটা হচ্ছে 1। আবার যদি চেঞ্জ করতে পারো তাহলে চেঞ্জ করবে, অসুবিধা নেই। এটা যদি চেঞ্জ করো তাহলে কত হয়ে যাবে, জে আই কে হবে, তো মাইনাস তো হবে, -1। তো এইভাবে সেম ব্যাপার। তাহলে এই যে বক্স এই যে পার্টটা এটা সবসময় কিন্তু 1 হয়, ঠিক আছে? এইবার আসি যে এটা কি করে বের করব, কি করে বের করা যাবে দেখি। অরিজিনাল সূত্র বলি তোমাদের, তারপর আমাদের 12 এর সূত্রটা বলি। সাপোজ ধরো একটা আছে এ বি সি, যেটা হচ্ছে 2i, আবার ওটাই লিখি 2i 3j 5k i প্লাস জে প্লাস কে 5i 3j মাইনাস 6k লিখলাম ইচ্ছা করে। এবার এটাকে যদি বের করতে যাই, এবার তোমাদের বলেছে বের করো এটা বক্স এ বি সি, এটা বের করো, অথবা এ ডট বি ক্রস সি বের করো, অথবা এ ক্রস বি ডট সি বের করো, অথবা অথবা কো প্ল্যানার কিনা চেক করো। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা এখন লিখছি, কো প্ল্যানার বা একতলীয়। তারপরে এই যে তিনটে ভেক্টর দেওয়া আছে, এই তিনটা ভেক্টর কি একই তলের উপর অবস্থিত আছে না আলাদা আলাদা তলের উপর অবস্থিত আছে? প্রত্যেকটার জন্য কিন্তু আমাকে চেক করতে হবে এই যে বক্সটা। এটার জন্য পরের শর্তটা বলছি আমি, আপাতত দেখো যে এটা বের করার জন্য কী করতে হবে, আলটিমেটলি একটা ডিটারমিনেন্ট ভাঙতে হবে এটার জন্য। তাহলে ডিটারমিনেন্টটা কোনটা, তাহলে বক্স এবিসি মানে কত, এগুলো প্রত্যেকটার মানেই সেম। তাহলে বক্স এবিসি মানে কত, একটা ডিটারমিনেন্ট ভাঙতে হবে এটাকে। কীভাবে ডিটারমিনেন্ট, সেটা হচ্ছে এই যে এটা এ আছে, তো প্রথমে এটা লিখবে এই যে 2 3 5, তারপর লিখবে কত 1 1 1, তাহলে 1 1 1, পরটা লিখবে 5 3 - 6 5 3 -6। পাশে আসলে লিখতে হয় বক্স আই জে কে, কিন্তু যেহেতু বক্স আই জে কে এর ভ্যালুটা 1, ওই জন্য এটাকে ইগনোর করে দিয়ে চলে যায়। কিন্তু অরিজিনালি কিন্তু বক্স আই জে কে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? কিন্তু তোমাদের ক্লাস 12-এ যদি এরকম টাইপের থাকে যেখানে একক ভেক্টরগুলো দেওয়া থাকে, কারণ এটা হচ্ছে একক ভেক্টরের বক্সটা লিখতে হবে পাশে তোমাকে। কেন এটা বললাম, কোনো কোনো অঙ্কে কী করবে যে আই জে কে না দিয়ে একক ভেক্টরগুলো আলাদা কিছু দিয়ে দিবে, তখন কিন্তু তোমাকে এই জায়গাটার কিন্তু ওইটা লিখতে হবে। সাপোজ একক ভেক্টর আই জে কে নেই, অন্য অন্য একক ভেক্টর আছে। দেখো একক ভেক্টর শুধু এক্স অক্ষ ওয়াই অক্ষ আর জেড অক্ষ, এই তিনটা তো শুধু ডিরেকশন হয় না। আমি যদি কোনো স্ট্যান্ডার্ড টাইপের তিনটা কোঅর্ডিনেট নিই, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, যেটা স্ট্যান্ডার্ড, সেটার জন্য আই জে কে ঠিক আছে। কিন্তু আমি সাপোজ এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আর জেড অক্ষ আছে, আর আমি এরকম না নিয়ে আমি এই অক্ষগুলো নিলাম, হতেই পারে অন্য কিছু অক্ষ, তখন দেখা গেলো এইখানকার যে একক ভেক্টরগুলো তখন হচ্ছে এ বি আর সি, এগুলো হচ্ছে একক ভেক্টর। তো তখন তো আর এখানে এইটাকে ছাড়া যাবে না, কারণ আই জে কে এর মানটা হচ্ছে 1, বাট এটা যদি আমার এটা হতো বক্স এ বি সি হতো তাহলে তো না, তাহলে আলাদা কিছু হতে পারতো, ঠিক আছে? তাহলে এই জন্য তো ফর্মুলা তো এটা আছে, সিম্পল জিনিস আছে, অসুবিধা নেই। ব্যাস, তাহলে এই যে এই পার্টটা আলটিমেটলি বের করতে হবে, যেটা এইখানটা থেকে শুরু করে একটা ভ্যালু আসবে, যে কোনো মান আসবে না, তাহলে এটা স্কেলার। এই জন্যই বলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, কারণ আসবে একটা স্কেলার। আই জে কে এর ভ্যালু তো বললাম বক্সের মান 1, তো এটা 1, আর এটা যত আসবে, সাপোজ এটা 10 আসলো, তো 10 × 1 10 ভ্যালু চলে আসলো। এইবার এটা কি আসলে, এই জিনিসটা মানে কি, ব্যাপারটা কি? এটা মানে হচ্ছে, কারণ এর আগে যে ভ্যালুগুলো এ ক্রস বি এর যে মানে, সেটাও ডিসকাস করলাম আমরা, এটাও ডিসকাস করে নেওয়া ভালো। ধরো এটা এরকম টাইপ আছে, এরকম টাইপ, যেটা একটাকে এ, একটাকে বি, একটাকে সি দিয়ে, সরি আই জে কে বা এই যে এবিসি, তো ধরো এইটাকে এ, এইটাকে বি আর এইটাকে সি দিয়ে ডিনোট করা যাচ্ছে। তার মানে তিনটে ভেক্টরের যে একটা বক্স মানে ট্রিপল গুণফল করতে দিয়েছে, সেই তিনটা ভেক্টর আমি এমনভাবে সাজাতে পেরেছি যেন এইটা দিয়ে একটা কাল্পনিক চতুস্থলক যেটাকে বলে, ঠিক আছে, আয়ত ঘন যদি কাল্পনিক তৈরি করা যায়, তাহলে এইটার আয়তনটাই হবে সেটা, ঠিক আছে? এর যে আয়তন সেটা হবে আসলে এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা, বোঝা গেছে? তাহলে এর জ্যামিতিক মানে হচ্ছে এটার জ্যামিতিক মানে হচ্ছে, যদি কোনো এ বি সি তৈরি করা যেত, কোনো একটা কী বলবো আয়তঘন যদি কাল্পনিক তৈরি করা যেত, এ বি সি ভেক্টরগুলোকে বেস বানিয়ে নিয়ে, বাহু বানিয়ে নিয়ে, তাহলে সেটার যে আয়তন হচ্ছে সেই আয়তনটা বের করার জন্য কিন্তু এটা বের করা হয়, ঠিক আছে? এই হচ্ছে একটা ব্যাপার। আর যদি কোনো চতুস্থলক তৈরি করা যেত এ বি সি দিয়ে, তাহলে সেই চতুস্থলকটার ক্ষেত্রফলও কিন্তু বের করা যায়, সেটা হচ্ছে 1/6 দিয়ে বের করতে হয়। ধরো কোনো একটা ভেক্টর আছে, তিনটে ভেক্টর এ বি সি বলেছে, এই তিনটে ভেক্টর দিয়ে যদি কোনো চতুস্থলক তৈরি করা যেত, সাপোজ পিরামিড টাইপের কোনো জিনিস তৈরি করা যেত। চতুস্থলক মানে যার 4টা সাইড আছে, যেরকম পিরামিডের 3টে সাইড আর মেঝেটা 4টা, এটাকে চতুস্থলক বলে।
তো ধরো কোনো চতুস্থলক আছে, এই চতুস্থলক তৈরি করা গেছে 3টে বাহু দিয়ে, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, একটা এ একটা বি আর একটা সি। তাহলে এই চতুস্থলকটার যে আয়তন বেরোবে সেই আয়তনটা কিন্তু আলটিমেটলি আবার 1/6 করে দিতে হবে, শুধু 1/6 অফ বক্স এবিসি, যেটা বক্সটা তোমরা জেনেই গেলে যে কী করে বের করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিলেবাস টোটাল ভেক্টর, এর বাইরে কোনো থিওরি নেই, টোটাল থিওরি কমপ্লিট হলো। আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হবে এটা, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর হোয়াটএভার যা হয় করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস।